ক্লাসটা শুরু করলাম। এই এইখানে তোমার আবার একটু রিভিশন দিচ্ছি। অনেকে ওইদিনকে একটু দু একটা প্রশ্ন করছিল, যে প্রশ্নের উত্তরগুলো এখানে আছে আর কি। যেমন এইটা অ্যাজ ইউজুয়াল, জাস্ট ওই যে 2 1 3 2 2 6। হ্যাঁ, তোমাদের আবার বলছি, যখনই কোনো স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া থাকবে, তুমি প্রথমেই যেটা করবা যে তোমার ভার্টিক্যাল লাইন কয়টা আর হরিজন্টাল লাইন কয়টা হবে সেটা আগে বের করবা। যেমন এটা থেকে তুমি প্রথমেই কি করবা, যে যেহেতু এখানে একটা ট্রানজিশন গ্রুপ, এখানে একটা ট্রানজিশন গ্রুপ, এখানে একটা ট্রানজিশন গ্রুপ, তাহলে ভার্টিক্যাল লাইন হবে তার চেয়ে একটা বেশি। তাহলে তুমি মানে প্রথমেই ভার্টিক্যাল লাইনগুলো এঁকে দিলা 4টা। ওকে, এঁকে যাওয়ার পরে তুমি দেখবা যে হরিজন্টাল লাইন কয়টা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা। তুমি এবার নিচের থেকে 12টা লাইন করে দিলা। ওকে, 12টা লাইন করে দিলা। এবার তার মানে 12টা স্পিড। এখন 12টা স্পিডের প্রথম যে শেপটা থাকবে সেই শেপটা থেকে আমরা স্ট্রাকচারাল ডায়াগ্রাম আঁকবো। তো সেখানে বলা আছে 2 1, মানে কি প্রথম স্পিডটা থেকে দ্বিতীয় শেপটা যে স্পিডটা যাবে তার 2টা ভাগ হয়ে যাবে, সেই 2টা স্টেপ হয়ে যাবে, সেই 2টা স্টেপের মধ্যবর্তী গ্যাপ 1। আমি একটু রিভিশন দিচ্ছি ইচ্ছা করে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, আবার এই যে 1 2 3 4 5 6, অর্থাৎ মাঝখানে যে পয়েন্টটা সেটাই মিডল পয়েন্ট। এখান থেকে 2টা লাইন যখন টানবা পরের শেপটা যেখানে এন্ড হবে সেই এন্ডের মধ্যে অবশ্যই মধ্যবর্তী গ্যাপ হইতে হবে কত, 1। এখন তোমাদের যেটা ভুল হয়, অনেকেই মনে করে যে আমি একদিকে টান দিয়ে 1 দিলেই হয়েছে। মনে করো আমি এদিকে একটা নিলাম, এদিকে একটা নিলাম, গ্যাপ তো 1 হয়েছে। কিন্তু এটা না, হোমোজেনিয়াস হইতে হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, তুমি এই যে পয়েন্টটা ধরছো এখান থেকে সোজা চলে আসো। আইসা যেহেতু গ্যাপ 1 1, তার মানে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, এভাবে গেলে তোমার সুবিধা হবে আর কি। ঠিক আছে, এইভাবে তুমি করলা। করার পরে তুমি আবার পরেরটা দেখো, এখান থেকে প্রত্যেকটা স্পিড 3টা ভাগ হবে এবং প্রত্যেকের গ্যাপ হবে 2টা। যদি 3টা থাকে মনে রাখবা সবসময় করবা কি, সোজা একটা নিবা, তার উপরে একটা যাবে, তার নিচে একটা যাবে, এটাই নিয়ম। তাহলে সোজা চলে যাবা, গিয়া এখান থেকে আরেকটা 2 ঘর উপরে, আরেকটা 2 ঘর নিচে। ঠিক আছে, এরকম করে তুমি এঁকে ফেলবা। ঠিক আছে, সো আমার মনে হয় তোমরা এটা এখন অলরেডি প্র্যাকটিস করেছো, এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপরেরটা দেখো 2 1 3 4 2 2। এখানে একটা পরীক্ষায় মাঝে মাঝে হয় কি, যে তোমাকে 2-3টা স্ট্রাকচারাল ফর্মুলা দিলাম, দিয়ে বললাম যে আঁকো। আঁকার পরে সাপোজ এই 3টা আঁকতে দিলাম, মনে করো কোনো ফাইনাল পরীক্ষায়, মনে করো এই যে 3টা আঁকো। আঁকার পরে বলা হলো যে তোমাকে কোনটা ফিজিবল, মানে ডায়াগ্রাম তো আঁকা যায়, ডায়াগ্রাম কোনো ব্যাপার না, স্ট্রাকচারাল ফর্মুলা লেখার ব্যাপার না, কিন্তু প্র্যাকটিক্যালি ফিজিবল কোনটা সেটা যদি করতে চাও, তাহলে ওই যে ডিজাইন ক্রাইটেরিয়া গুলো তোমাকে বলছিলাম, যে স্ট্রাকচারাল ফর্মুলার এই যে x1 x2 x3, সেই ফর্মুলাটা মনে আছে তো? x1 হবে 1, x2 হবে p1, এই যে এখানকার 2 যেটা p1, তারপর x3 হবে আগের দুইটার গুণফলের সমান, এইভাবে। ঠিক আছে, তো তোমাকে দেখতে হবে যে এটা ব্যত্যয় ঘটতেছে কিনা। এখানে কিন্তু একটা ব্যত্যয় আছে, খেয়াল করে দেখো। আমি তো ক্লাসে যাই। হ্যাঁ, ও আচ্ছা, পরে কথা বলি। আচ্ছা, যেটা বলছিলাম যে এইখানে এইখানে দেখো, এইখানে আসার পরে দ্বিতীয় সপ্তাহে বলতেছি গ্যাপ 4টা দিয়ে এরকম বানাই ফেলতেছি। হ্যাঁ, দেখো দেখো যে 3 4 যেটা ড্রয়িংটা হয়েছে ঠিকই, কিন্তু এটার চাইতে এটা ভালো না এটার চাইতে এটা ভালো? দিস ইজ অ্যানাদার কোশ্চেন টু ডিজাইন এ গিয়ার বক্স। তো তোমাদের কি মনে হয়, এটা ভালো না এটা ভালো? কোনটার মধ্যে তোমার নীতিমালা ফলো করছে বলে মনে হচ্ছে? স্যার প্রথমটা। এক্স্যাক্টলি, প্রথমটা নীতিমালা যেটা শিখাইছিলাম, ওই যে p1 ইন্টু p1, তারপরে p1 ইন্টু p2, যে 3 দুগুণে 6 এখানে হয়েছে, তাই না? এটাতে যে ফর্মুলা যদি ফলো করি তাহলে দেখা যাবে যে তোমার ওই ঘটনাগুলা আছে। হ্যাঁ, যে x1 should be less than x2, x2 should be
লেস দেন 3 এর ব্যত্যয় ঘটলেই মোটামুটি স্ট্রাকচারাল ফর্মুলা জিওমেট্রিক্যালি ঝামেলা হইতে পারে। সো তোমার স্ট্রাকচারাল ফর্মুলা তুমি আঁকতে পারবা, যে কোনো ফর্মুলা দিলে তুমি এখন পারবা, কিন্তু এটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, তাইলে গিয়ে গিয়ার বক্সে সেটা অ্যাপ্লাই করতে পারবা। আমার মনে হয় যে এটা ঠিক আছে, এটা অনেকেই ওই দিনকার জিজ্ঞাসা করছিল, কিন্তু আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে স্যার এটা তো দেখা যায় যে এটা জোড়ায় জোড়ায় মিলে এটা পরবর্তী 1 5 করে ফেলছেন, কিন্তু এই গ্যাপটা যদি ওই যে বেজোড় না হয়, যেমন এই যে 2 1 2 1 2 3 হওয়াতে হয় কি, যেমন এটা দেখো 3 হওয়াতে কি হলো, এখান থেকে সোজা আসার পরে এদিকে 1.5 ঘর এদিকে 1.5 ঘর মিলে কিন্তু 3 হয়ে গেছে, অর্থাৎ আমি আবার এখানকার অরিজিনাল লাইনের সাথে ঢুকতে পারতেছি। তো এখানে আসো, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে জোড় সংখ্যা 2 6 2 2 2 6, তাই না? এখন 2 6 হওয়াতে যেটা হলো, দেখো তুমি 2 6 হওয়াতে করবে কি, এখান থেকে আসলা সোজা সোজা এসে এই যে এখানকার অর্ধেক একটা, তারপর আবার আরেকটা পরবর্তী অর্ধেক আরেকটা, তার পরবর্তী অর্ধেক, এই যে এখানে 3টা হয়েছে, তারপর আমার মাঝামাঝি থাকতেছো তুমি, আবার এখান থেকে আবার একটা 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 মাঝামাঝি জায়গায় কিন্তু থাকতেছে, তার পরবর্তীতে এক একটা স্পিড 3টা হয়েছে, গ্যাপ হলো 1। তাহলে এই যে তুমি দেখো সোজা যাবা, সোজা একটা, এখান থেকে উপরে আবার মাঝখানে পয়েন্ট ধরবা, তারপরে আবার এখানে মাঝ পয়েন্ট ধরছো, তাহলে এখানে 3টা হয়েছে, 3টা হয়ে যাবে, এখানে প্রত্যেকটা আবার কটা হয়েছে 3টা। তো তুমি 3টা যদি হয়, এই যে তোমার শিখাই দিছিলাম যে উপরেরটা ধরো, ধরে 3 ঘর নিচে নামো, প্যারালালি এটা দিয়ে 3 ঘর, পরেরটা আবার লাস্টেরটা কি অবশ্যই, লাস্টেরটা কিন্তু অবশ্যই কোনো স্পিড, কোনো না কোনো স্পিডের সাথে মিলতে হবে, লাস্টেরটা কোনো জায়গায় মাঝামাঝি মেলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? লাস্টেরটা কিন্তু তোমাকে, লাস্টেরটার মধ্যে কোনো মাঝামাঝি স্পিড তো আসবেও না, আমাদের এইভাবে গিয়ার বক্স নাইও, তোমার স্পিড তো 12টা, সো এই যে এখানে 12টা স্পিড তোমাকে টাচ করতে হবে। এই জিনিসটা একটু দেখো ভালো করে, আমি তোমাদেরকে দরকার হলে 2 3 মিনিট সময় দিলাম, চায় চায় দেখো এখানে কোনো গন্ডগোল লাগতেছে কিনা, প্রশ্ন করো। স্যার স্যার হ্যাঁ, স্যার এখানে যখন প্রশ্ন যখন করবে যে মানে 2টার মধ্যে বা 3টার মধ্যে কোনটা ফিজিবল, হ্যাঁ। তখন কি স্যার মানে জাস্ট এটা লিখলে হবে যে মানে স্ট্রাকচারাল ডায়াগ্রামটা ফলো করে নেই, এই জন্য এটা ফিজিবল না, মানে স্ট্রাকচারাল যে x1 লেস না x2 মানে হবে স্ট্রাকচার সেটা, ফর্মুলা। এটা একটা ফর্মুলা দিলা যেটা ফলো করতে হবে। আরো কয়েকটা কারণ তুমি ইচ্ছা করলে, মানে ইচ্ছা করলে না, মানে তোমাকে গিয়ারের ডিজাইনের প্রিন্সিপালের মধ্যে যাইতে গেলে সেটা তোমাকে বলতে হইতে পারে, যেমন যদি তুমি ওই এটা ধরো, স্যার আরেকটু জুম করেন স্যার, লেখাগুলো বুঝতেছি না ভ্যালুগুলো। স্যার রোটেট করে দেন স্যার, দেন ফুল স্ক্রিন হয়ে যাবে মেবি। হ্যাঁ দাঁড়াও দেখতেছি, একটু বড় করা যায় কিনা, এখন দেখা যায় একটু জি জি স্যার। স্যার। ভিজিবল। জি স্যার আরেকটু স্যার, মানে নিচে নামান আর কি স্যার, ইয়ে ঠিক আছে। জি স্যার এবার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ভিজিবল। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। তাহলে এখন তোমরা একটু ভালো করে, আমার কথা হলো 6টা একটু দেখো, এখানে কি এইটা দেখলেই মনে করো নেক্সট ক্লাস টেস্টে তুমি 10 পেয়ে যাবে, ভালো করে ভালো করে দেখো, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। 2টা এখান থেকে আসবে তা না, কিন্তু আমার কথা হলো এখানে বুঝতে হবে, এটা বুঝলে মনে করো নেক্সট পরীক্ষা 2টা স্ট্রাকচারাল ফর্মুলা ড্রয়িং আমি দিতে পারি, দিলে তুমি যেন পারো, সেই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে কিনা, না হলে আমাকে আবার বলো, আমি আসি। একটু দেখো ফর্মুলাটি দেখো, আমি 5 মিনিট সময় নেই, দরকার পড়লে একদম প্রত্যেকটা তুমি মনে করো করো, মনে মনে করো, কোনো কনফিউশন আছে কিনা দেখো। স্যার এখানে 4 নাম্বার মানে এগুলো তো স্যার 4 নাম্বার গুলো তো স্যার মানে 6 2 এগুলো দিয়ে শুরু করার, মানে এগুলো 1 দিয়ে শুরু করার। আমি তো বলতেছি এই যে স্ট্রাকচারাল ফর্মুলার কিছু ব্যত্যয় আছে এখানে, কিন্তু ফর্মুলা তোমাকে দিলে আঁকতে পারবা কিনা সেটা দেখো। এখানে আমি বলি এটা এখানে এই বইটাতে এরকম একটা গিয়ার বক্স এরকম 6টা আছে, আইক্যাস 6টার অ্যানালাইসিস করছে, করে কোনটাতে কোনটা ভালো কোনটাতে কোনটা ভালো, ফাইনালি সিলেকশন পাইছে এইটা আর কি। তো এখানে প্রত্যেকটা মধ্যে কিছু গ্যাঞ্জাম আছে, নট ফিজিবল, তারপরে তুমি স্ট্রাকচারাল ফর্মুলা ডেভেলপ করতে পারো কিনা সেটা দেখো, কথা বুঝছো? জি স্যার। বিশেষ করে এগুলো একটু দেখো, যে এগুলো অনেকেই পরীক্ষা হলে গ্যাঞ্জাম লাগাই দেয় যে মাঝামাঝি থেকে ঠিক আছে কিনা, হ্যাঁ এটাও দেখো ভালো করে, একটু দেখো।
ঠিক আছে, এবার সময় নাও, দরকার পড়লে অসুবিধা নেই, আমি 2-3 মিনিট 4 মিনিট ওয়েট করি, তারপরে তোমরা দেখো কোনো প্রশ্ন এখানে আছে কিনা। এটা আমি পাঠাইছি আজকে সকালে, কিন্তু ইমেলে পাঠাইছি, পাইছো? জি স্যার পাইছি। আচ্ছা, একটু দেখো। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি 2 মিনিট পরে আরেক স্টপেজে চলে যাবো, 10:10টায়। 10:10টায় আমি আরেকটা টপিকে চলে যাব যদি প্রশ্ন না থাকে। স্যার শ্যাফটের ওই যে গিয়ার সংখ্যাগুলো যদি একটু বলে দিতেন। আচ্ছা, এটা আমি 2টা ক্লাসে 2টা কথা বলেছি, খেয়াল আছে কিনা জানি না। একটা ক্লাসে যেটা করছিলাম যে যেমন তোমাদের একটা কথা বলি, এখানে যে 2টা গিয়ার থাকবে, এই 2টা গিয়ার ইচ্ছা করলে কিন্তু তুমি এদিকেও ইউজ করতে পারো, মডিউল আর পিস যদি মিলায়া করো, আবার এটার সাথে ইউজ করতে পারো। একবার এই গিয়ারটা এটার সাথে লাগলো, আবার এই গিয়ার প্লাস প্যারালালি মনে করো যা তুমি এক সাইডে এটা লাগালে আরেক সাইডে একবার এটা লাগাইতে পারো একসাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু সহজ হলো যে তোমার যদি আলাদা আলাদা ট্রান্সমিশন গ্রুপ ডিজাইন করো, তাহলে এক গিয়ারকে যদি একটা ট্রান্সমিশন গ্রুপের সাথে এনশিওর করো, ঠিক আছে, তাহলে যেমন এইখানে গিয়ার থাকবে হলো, যদি একই ট্রান্সমিশন ইউজ করো তাহলে এখানে গিয়ার 2টাই থাকবে, মানে এই 2টাই আবার এখানে 3টার সাথে লাগবে আলাদা আলাদা ভাবে। তারপরে এখানকার গোলাপ এখানে 2টার সাথে লাগবে, মানে এখানে এই যে 2 যে এখানে গিয়ার আছে মনে করো 2টা, আর এখানে যে 3 এখানে মনে করো গিয়ার আছে 3টা, ঠিক আছে, আর এখানে 2-1 মানে এখানে গিয়ার আছে 2টা। এইভাবে একটা ডিজাইন আছে। আরেকটা হলো যে এইভাবে আছে যে যে আগের শ্যাফটের ট্রান্সমিশন, যেমন এখানে 2টা ঠিক আছে, কিন্তু এখানে 2টা সাথে এটার সাথে না মিলাও, তাহলে এখানে প্রত্যেকটা বার যেহেতু 3টা হয়েছে, তাহলে 3 আর 2 5টা গিয়ার এখানে, আর এখানে 3 আর 2 এখানেও 5টা, আর এখানে 2টা, এই আর কি। ট্রান্সমিশন গ্রুপটা যদি তুমি আলাদা আলাদা না করো, মনে করো এখানে 2টা এই 2টাই যদি আবার পিছনে গিয়ারের সাথে মানে আরেকটা পরবর্তী শ্যাফটের সাথে কানেক্ট করতে পারো, তাহলে এটাতেই চলবে, যা লেখা যাচ্ছে তাই। দ্বিতীয় শ্যাফটের গিয়ার সংখ্যা 2, তৃতীয় শ্যাফটের গিয়ার সংখ্যা 3, তারপরে গিয়ার সংখ্যা 2, এটা হলো মোটামুটি কম্প্যাক্ট ডিজাইন, যদি মডিউল পিস মিলে করতে পারো ডিজাইনটা। এটা আমি 2টা ক্লাসে 2টা কথা বলেছি, খেয়াল করে দেখো। আলাদা আলাদা ট্রান্সমিশন গ্রুপ, আর একটা হলো যে আমি যত দরকার হলে ছবি একটা দেখাইতে পারি। জি স্যার দেখাইছিলেন স্যার। ঠিক আছে, সেন্টার লেভেল ছিল স্যার। হ্যাঁ, তো তুমি 2 ভাবে চিন্তা করতে পারো। যদি মনে করো যে না আমি এই গিয়ার বক্সটা 2টা ট্রান্সমিশন গ্রুপের জন্য কমনলি ইউজ করব, তাহলে কিন্তু তোমার ইজি হয়ে গেছে যে উই আর ইউজিং দ্য সেম গিয়ার ফর ডাবল ট্রান্সমিশন। যদি হয় তাহলে তোমার এই যে এটাই গিয়ার সংখ্যা 2, 3, 2 হয়ে গেল, ঠিক আছে। আর আলাদা আলাদা ট্রান্সমিশন, যে আমি কারোর সাথে কারোর ট্রান্সমিশন মিলাবো না যে এই ট্রান্সমিশনের সাথে আর অন্য কোনো গিয়ারে মিল নাই, তাহলে কিন্তু এখানে তোমাকে এই যে এই ট্রান্সমিশন ঠিক আছে 2 বুঝছি, কিন্তু এই 2 যদি এদের সাথে না মিলাও, তো এখানে তোমাকে আরেকটা 3টা গিয়ার লাগবে, সেই 3টা গিয়ার দিয়ে এখানে গিয়ার ট্রান্সমিশন হবে, ঠিক আছে। সেটাও বড়, এটা অনেক গিলা বড়, এটা আর কি ঝামেলা যুক্ত। বর্তমানে যেটা বলছি, পরবর্তীতে লেকচারে যেটা বলছিলাম সেটাই আর কি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইটা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু অন্য জায়গায় যাই। আচ্ছা, আর ওই যে ওইটা বুঝছো তো যে তোমাদেরকে বলেছি যে এপি সিরিজ জিপি সিরিজের লেআউট ডেভেলপ করা, সেটা বুঝছো তো? ইমেল তো কেউ দেখো নাই, ঘুমের তো একটা এখানে জয়েন করছো খালি। জি স্যার, দেখছো?
জি স্যার। জি স্যার দেখছি। আচ্ছা গুড। ওইখানে যেটা বলছি যে তোমাকে আমি একটা গিয়ার বক্সের মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড দিলাম এবং নাম্বার অফ স্টেপস দিলাম এবং কোন জবের ডায়ামিটার, যে জবটা দিয়ে তুমি টার্নিং করবে সেটা দিয়ে দিলাম আর অপটিমাম কাটিং স্পিডটা দিয়ে দিলাম, যে কাটিং স্পিড এটা চালানো উচিত ভি আর কি। তো এটা দিয়ে দিলে তোমাকে বলে দিলাম যে নাম্বার অফ স্টেপ সাপোজ 10টা 12টা বা 9টা যেটাই বলি সেটা সেই স্পিড গুলা ডেভেলপ করা ফলোইং আইদার এপি সিরিজ অথবা জিপি সিরিজ। তারপরে ওই করেসপন্ডিং ডায়ামিটার গুলা বাইর করা। ইভেন আমি যদি তোমাকে ডেপথ অফ কাট দিয়ে দেই, যে ডেপথ অফ কাট হলে মনে করো 2 বা 3, তখন ওই যে বিটুইন দি আমি একটু দেখাই দরকার পড়লে, দাঁড়াও আমি একটা ফাইল খুলে নেই তোমাদেরকে দেখাই। এই স্লাইডটা কি আসছে না আসে নাই মনে হয় না? ওই ডায়ামিটার আচ্ছা ঠিক আছে, আসবে এখন আবার আসবে। এই যে এটা আসছে? জি স্যার আসছে স্যার। আচ্ছা শোনো, এখানে আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের প্রথম ইমেলে আমি যে কথাটা বলছি সেটা হলো এটা, যে তোমাকে আমি ইয়া দিয়ে দিলাম, এই মনে করো মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড, তারপরে নাম্বার অফ স্টেপস, তারপরে সবাই দেখতেছো, তারপরে কাটিং স্পিড সব দিয়ে দিলাম, লেআউট দা স্পিড এপি সিরিজ। ইভেন এখানে ইয়া দিয়ে দিলাম, ওই ডেপথ অফ কাট দিয়ে দিলে তোমাকে এখানে আমি আরেকটা ঘর চাইতে পারি, যে এখানে নাম্বার অফ নন ইকোনমিক রানিং, মানে নন ইকোনমিক ভাবে তোমাকে কয়বার চালাইতে হবে, হ্যাঁ কয়বার টার্নিং যদি করাম, টার্নিং মেকানিজম টার্নিং এর জন্য বলবো প্রবলেমটা। যেমন তোমরা এগুলা করছো অলরেডি আমার ক্লাসে। এখন দেখো এখান থেকে পরবর্তী স্টেপে যদি ইকোনমিক কাটিং স্পিড ভিটা মেনটেন করতে চাই, এই যে ভিটা v is equal to pi dn by 1000, b তো কনস্ট্যান্ট, তাহলে ডায়ামিটার এত হয়। তার মানে ওই কাটিং স্পিডটা এখানে মেনটেন হয়েছে, এখানে মেনটেন হয়েছে, কিন্তু মাঝখানে মেনটেন হয় নাই। কতক্ষণ মেনটেন হয় নাই, কয়টা টার্নিং এ, সেটা যদি ডেপথ অফ কাট দিয়ে দিই তাহলে তোমরা বলতে পারো। যেমন আমি ডেপথ অফ কাট যদি মনে করো 4.5 দেই বা 5 দেই, তো 5 দিলে এখানে 5 দুগুণে 10, 9 বার, 9 বারের চাইতে বেশি, 10 বার আর কি, ধরো মানে কম, পরেরটা ডেপথ অফ কাট কম। হ্যাঁ বুঝছো তো, এটা বুঝাইছিলাম না? জি স্যার 9.38 আসে আর কি। তো 9.3 10 বারের মতো নন ইকোনমিক্যাল ভাবে আমাকে ঘুরাইতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ চালাইতে হবে আর কি, ঠিক আছে? জি তো স্যার। এই জিনিসগুলোই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি। তোমরা জাস্ট এই ফর্মুলা গুলো মনে রাখো, ফাই কি জিনিস এগুলো মনে রাখো, দিয়ে দিয়ে তোমাকে টেবিলটা ফিল আপ করা লাগতে পারে, ঠিক আছে? এই ধরনের প্রবলেম আর কি, ক্লিয়ার? হয়েছে এটা? জি এটা স্যার। এটা দুই ধরনের সিরিজে ফিল আপ করবা, হ্যাঁ এপি সিরিজ এবং জিপি সিরিজের। এখানে তোমাকে আমি ওই যে এটা ড্রব্যাকসটা মনে রাখবা, ড্রব্যাকসটা বলছিলাম যে প্রথম দিকে বড় বড় গ্যাপ, অতএব নন ইকোনমিক কাটিং স্পিড অনেকক্ষণ ধরে চালাইতে হবে, তাই না? এগুলো বলছি এখানে বলা আছে, তোমরা পড়বা। আর নিচের দিকে দেখা গেল যে রিডান্ডেন্ট ফিচার, আমি ডেপথ অফ কাট খুব কম দিলেও দেখা যায় টার্নিং এর হচ্ছে বেশি কাটা ফেলায়, অতএব এদিকে অনেকগুলো স্টেপ আমার দরকার নাই বলে মনে হচ্ছে। সো আর মনে হচ্ছে উপরের দিকে আরো গ্যাপ দরকার ছিল। তোমার কাছে মনে হচ্ছে না এখানে আরো কিছু যদি একটা সিরিজ ফলো করতে পারতাম, তাহলে আমি ওই স্পিড গুলো যদি পেতে পারতাম,
মাঝখানে কিছু স্পিড যদি পাই তাহলে এখানে আমি আরো কিছু ইকোনমিক কাটিং স্পিডে চালাইতে পারতাম, এই ধরনের কিছু ব্যাপার আছে, তাই না? জিনিসটা বুঝছো তো? জি স্যার। তাহলে এই আর কি তোমাদের ঘটনা। তো মোটামুটি এগুলো ভালো করে একটু প্রিপারেশন নেবা। এই যে রেঞ্জ রেশিও কি, জিওমেট্রি প্রগ্রেশন বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, জিওমেট্রি প্রগ্রেশন, রেঞ্জ রেশিও, তারপরে রেঞ্জ রেশিওটা ভালো করে শিখলা, তারপরে এই আর কি। তো সেখান থেকে এই প্রমাণটা একটু শিখো, লগ RN ফাই, লগ ফাই, মানে এই কয়েকটা পৃষ্ঠা ভালো করে পড়লেই তোমার পরীক্ষা ভালো হয়ে যাবে। এটা ভালো করে প্র্যাকটিস করবা, ওকে? পেলে এটা প্র্যাকটিস করবা, বাস। এরপরে তুমি সরাসরি স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল ডায়াগ্রামে চলে যাবা। সেখানে তুমি স্ট্রাকচারাল ফর্মুলাটা কিভাবে, কি মিনিংটা কি, সেটা এই যে এটার অর্থটা কি, এগুলো পড়াইছি, হ্যাঁ, এগুলা স্ট্রাকচারাল ফর্মুলা গুলা শিখলা, আবার ড্রয়িং প্রসিডিউরটা প্র্যাকটিস করলা, বাস হয়ে গেল তোমার পরীক্ষা। এই আর কি। আর স্ট্রাকচারাল ফর্মুলা থেকে আমরা কি জানি আর কি জানি না সেটা এখানে লেখা আছে, ওকে? বুঝছো? ওগুলো আমার ইমেইলে বলা আছে তোমার কি করতে হবে, ক্লিয়ার? ঠিক আছে। যেমন যারা জিজ্ঞাসা করছিল যে শিফট শ্যাফট কয়টা লাগবে, যেমন এটা যদি মনে করো, দেখো এটা কিন্তু 3, এটা 3, এটা 2, এটা আবার 2। এখন যদি তুমি এরকম যদি সেটআপ ইউজ করো তাহলে কিন্তু তোমাকে ওই যে তোমার গিয়ার কিন্তু এখানে ওই যে যেমন এই গিয়ারের সংখ্যা কত হবে, এই গিয়ারের সংখ্যা হবে আগের গিয়ারের ট্রান্সমিশন নাম্বার পরবর্তী ট্রান্সমিশন নাম্বারের যোগফল। যেমন এখানে ট্রান্সমিশন নাম্বার 3 আর পরবর্তী ট্রান্সমিশন নাম্বার 2, তাহলে এখানে গিয়ার সংখ্যা হলো 5। অনেকে এই মাত্র প্রশ্ন করছো, হ্যাঁ, আমি আবার বলি যে এখানে তোমার এখানে কত হবে, 3, 3 1 হ্যাঁ, এই তো 3 1 ধরো, তারপর একটা কত 2 2 3, তাই না? 2 3 হ্যাঁ, তারপরে 2 তারপরে 6 2 6, গুড। এই যে নাম্বারটা আমি একটু দাঁড়াও, একটু কিবোর্ডটা দাও না। আচ্ছা, আমি একটু দাঁড়াও 1 মিনিট। যারা প্রশ্নটা করছো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা ওইগুলা দিতে ইনফরমেশন হিসেবে দেওয়া লাগতে পারে। 3 কত 1, তাই না? আমার একটু রিভিশন হচ্ছে আছে ক্লাসটা, যেহেতু ক্লাসটা সেই জন্য রিভিশন দিচ্ছি, যারা অনেকে ছিল না হয়তো বা শোনো নাই ভালো করে। 2 কত হবে, 3, 3 হবে আর পরেরটা হবে 2 6 2 6, গুড। এখন অনেকে মনে করবো যে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমি কেমনে বলবো কোন সেটটা কয়টা। তো আমাকে খেয়াল করে দেখো, আমি দেখো ওই যে তুমি ওই যে এই যে স্ট্রাকচারাল ফর্মুলাটা আছে, সেই স্ট্রাকচারাল ফর্মুলা যদি ভার্টিক্যালি যে লাইনগুলো আঁকাও সেগুলো কিন্তু এগুলা, যে এইটা, এই শেপট গুলো আঁকো আসলে, এই যে এইটা, এই 4টা শেপট আঁকো, আইকা 12টা স্পিড যে পাও, এরকম সোজা সোজা টান দাও, যে এই সোজা সোজা টান গুলো হলো যে এখানে 12টা স্পিড পাও, ঠিক আছে? মানে হরাইজন্টালি যেটা আঁকো সেটা কিন্তু এখানে পুরো ক্লিয়ারলি আছে। এই যে দেখো তোমার প্রথম শেপ, দ্বিতীয় শেপ, তৃতীয় শেপ, চতুর্থ শেপ, 12টা লাইন হবে, তুমি 12টা স্পিড এখানে আসলেই পাবা। ওই যে 3 দুগুণে 6 দুগুণে 12। এখন ওই যে তুমি এখন প্রশ্ন করছো যে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে আমি কেমনে বুঝবো যে কোন গিয়ারে কয়টা আছে, তাহলে এবার আসো, প্রথম ট্রান্সমিশন টাচ করবে কোন কোন শেফটকে বলো, প্রথম শেফট ইনপুট আর এই তো ইনপুট শেফট আর দ্বিতীয় শেফট। তাহলে প্রথম শেফটে গিয়ার হবে 3, পরেরটা তো গিয়ার হবে 3, হয়েছে? ওকে, এইবার পরেরটাতে দ্বিতীয় শেফট যেহেতু প্রথম ট্রান্সমিশনের মধ্যে আছে, দ্বিতীয় ট্রান্সমিশনের মধ্যে আছে, তাহলে পরের শেফটে গিয়ার হবে কয়টা, 3 2 5টা। যদি আলাদা আলাদা ট্রান্সমিশন ইউজ করে, আমি আবার বলছি, হ্যাঁ, সম্ভব এটা। আবার পরেরটার মধ্যে তাহলে গিয়ার কয়টা হবে, এই যে এটাতে তৃতীয়টাতে স্যার 2 + 2 এক্স্যাক্টলি 2 + 2, আগের ট্রান্সমিশন পরের ট্রান্সমিশন। লাস্টের মধ্যে কয়টা হবে, লাস্টের পরে তো আর নাই, তাহলে এই ট্রান্সমিশনে যে কয়টা আছে সেই কয়টা 2টা, ঠিক আছে? প্রথমটার মধ্যে কয়টা হবে, প্রথম ট্রান্সমিশনে যে কয়টা আছে সেই কয়টা 3 3 2 2, শেষ। এটা ফিক্সড করলে আগে প্রথমটাতে 3, লাস্টেরটাতে 2, শেষ। এবার দ্বিতীয়টা কত হইব, দ্বিতীয়টা হবে 3 আর 2 5, এই যে 5। পরেরটাতে কত হইব, পরেরটার আগেরটা যোগ 2 2 4, এই যে 4টে গিয়ার আছে।
বুঝছো এটা? জি স্যার। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি আর কি। সো আমাদের মোটামুটি এটা হয়ে গেল। মোটামুটি আর কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে আমরা আস্তে আস্তে আমার অরিজিনাল সিলেবাসে আবার যাই গিয়া। গত ক্লাসে আমরা এখানে ছিলাম, আসছে স্লাইডটা? জি স্যার। আমরা এখানে ছিলাম, এখানে আমরা গত ক্লাসে মোটামুটি জিওমেট্রিক্যাল যে প্যারামিটার গুলা সেটা বললাম। এখন আমাদের সাধারণত জিওমেট্রিক টেস্ট করতে গেলে আমাদের কি কি লাগে, যেগুলো লাগে সেগুলোর সাথে তোমরা খুবই ইজিলি অলরেডি হ্যান্ডেল করেছো এবং ম্যাক্সিমাম তোমাদের চেনা জানা আছে আর কি। যেমন ডায়াল গজ। ওকে, ডায়াল গজ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করছো এটা নিয়ে। ডায়াল গজ, তারপরে আছে কি টেস্ট ম্যান্ডেল, যেটা টেস্ট ম্যান্ডেল, এটা ওই যে ওই প্যারালালিজম করার জন্য আমরা মানবো। তারপরে স্ট্রেট এজেস এন্ড স্কোয়ার, এই যে এগুলা এই সবগুলাকে একত্রে ওই যে স্ট্রেট এজেস এন্ড স্কোয়ার বলে। এটা হলো যে পারপেন্ডিকুলার ফলো করছে কিনা, ব্যাট গুলার বিভিন্ন কোণাগুলা দেখলাম পারপেন্ডিকুলারিজম আছে কিনা, প্যারালাল হচ্ছে কিনা, এই যে এগুলো সবগুলো মিলেই আসলে এই স্ট্রেট এজেস এন্ড স্কোয়ার। তারপরে আছে স্পিরিট লেভেল। স্পিরিট লেভেল কোনটা মনে হচ্ছে তোমাদের কাছে? দেখছো এটা? স্পিরিট লেভেল এটা তোমরা দেখছো অনেক জায়গায়, যে এটা যদি সমতল না থাকে তাহলে স্পিরিটের বাবেলটা তোমার আইদার এদিকে বা ওইদিকে চলে যাবে। যখন সেন্ট্রালে থাকবে তার মানে এই জিনিসটা পুরা ইনক্লাইনেশন নাই, জিরো। হ্যাঁ, বুঝছো, এগুলো তোমরা জানো। তারপরে অটোকলিমিটার, অপটিক্যাল অ্যালাইনমেন্ট টেলিস্কোপ, তারপরে আছে অপটিক্যাল, তারপর ওয়েভিনেস মিটার। হ্যাঁ, ওই যে ওয়েভিনেস মিটার। তারপরে আছে ওয়াটার লেভেল, এই যে ওয়াটার লেভেল। ঠিক আছে? তো সো এগুলা খুব ইজি সিম্পল যন্ত্রপাতি, যেটা আমাদের মোটামুটি ভাবে আমরা অনেকেই ম্যাক্সিমাম অন্যান্য কাজে লাগে। এগুলা শুধু ওই মেশিন মিলিং মেশিনের জিওমেট্রিক প্যারামিটার না, এটা বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের সময় কিছু স্ট্রাকচার তুমি বানাবা, সেখানে স্টিল স্ট্রাকচার বানাবা, সেখানে ওই ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো আমাদের লাগে আর কি বানানোর সময়। আচ্ছা, তারপরে এখন ঘটনা হলো যে আমরা ওই কি মাপবো। ঠিক আছে, আমরা আসলে একটা জিওমেট্রিক টেস্টিং অফ লেথ মেশিন যদি ধরি, লেথ মেশিন লেখাটা দেখা যাচ্ছে? জিওমেট্রিক্যাল টেস্টিং অফ এ লেথ মেশিন লেখাটা কি আসছে? জি জি স্যার। স্যার, আসছে স্যার। আচ্ছা, তো ওইখানে মনে করো একটা লেথ মেশিন তুমি কিনছো তোমার ওয়ার্কশপের জন্য। এখন তুমি মেশিনটা বসানোর পরে তোমার কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলা আগে করে নিতে হবে। করে নিলে তুমি তোমার মেশিনের জিওমেট্রিক পারফেকশনটা পাবা আর কি। তো সো এখানে যেমন লেভেলিং অফ মেশিন বেড, মেশিনের যে বেডটা আছে সেটা প্রপারলি লেভেলিং হয়েছে কিনা, হরিজন্টাল হয়েছে কিনা, প্যারালালিজম অফ স্পিন্ডল অ্যাক্সিস টু বেড, বেডের সাথে স্পিন্ডলের প্যারালালিজম আছে কিনা, তারপরে স্ট্রেটনেস অফ ক্যারিয়াস মুভমেন্ট ইন হরিজন্টাল প্লেন, অর্থাৎ ওই যে ক্যারিয়াসটা যে মুভ করে, সেই ক্যারিয়াসটা মুভ করার সময় তোমার মুভমেন্ট গুলা হচ্ছে কিনা, মানে হরিজন্টাল ভাবে হচ্ছে কিনা। এখানে প্যারালালিজম টেলস টু হুইল মুভমেন্ট ও দ্য ক্যারিয়াস মুভমেন্ট, এই যে সবগুলাই কিন্তু বিভিন্ন প্যারালালিজম, পারপেন্ডিকুলারিজম, প্ল্যানিং, লেভেলিং, স্কোয়ারনেস, অ্যাক্সিয়াল স্লিপ,
স্লিপ অফ লিস্ট স্ক্রু কোনো বাই চান্স কোনো স্লিপ হচ্ছে কিনা, এইরকম বিভিন্ন আছে। হ্যাঁ, তো আমরা একটা ছবি টবি দেখি, দেখলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে, মানে এটা বোঝার অনেক কিছুই মনে হয় যে এখানে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতেছি না। তারপরে ওই যে হেস্টক এবং টেস্টকের মধ্যে হাইটের ডিফারেন্সটা কিরকম। হ্যাঁ, তো এগুলা আসলে আমাদের দরকার, জানা দরকার। যেমন এটা হলো কি যে আমরা একটা বেডের মধ্যে, এটা টপ ভিউ মনে করো। হ্যাঁ, এটা হলো টপ ভিউ। সেই টপ ভিউতে আমরা এই শ্যাডল আছে, সবকিছু আছে, সবই ঠিক আছে। আমরা বেডটা আমরা এই যে স্পিরিট লেভেল দিয়ে, এই যে স্পিরিট লেভেল টুল দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা মেপে দেখবো, অথবা কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখবো যে এখানে এই জিনিসটা ঠিক আছে কিনা। সো এখানে আমি একটু বলি, দেখো যে লেখা আছে লেভেলিং অফ মেশিন বেড। হ্যাঁ, এখন লেভেলিং অফ মেশিন বেড দুই দিক দিয়ে, একটা লংগিচুডিনাল ডিরেকশন আর এটা ট্রান্সভার্স ডিরেকশন। একটা হলো এদিকে লেভেলিংটা হয়েছে কিনা, আবার এদিকে লেভেলিংটা হয়েছে কিনা। লেভেলিং মানে সমতল ভাবে প্লেসমেন্ট আছে কিনা। হ্যাঁ, এটা একটা চেক করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা চেক করতে হবে। এবং এখানে একটা সংখ্যা লেখা আছে, খেয়াল করে দেখো 0.01 to 0.02, মানে তোমাকে বলা হচ্ছে যে 0.01 to 0.02 মিলিমিটার পর্যন্ত হইলেও যেন আমরা সেই লেভেলিংটা এনশিওর করি। টলারেন্স বলো, মানে টলারেন্স আর কি স্যার 0.01 থেকে 0.02 এক্স্যাক্টলি ওই লেভেলিং টলারেন্স। সো এটা আমাদের এনশিওর করতে হবে। দেন প্যারালালিজম অফ স্পিন্ডল অ্যাক্সিস টু বেড, ছবিটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আসলে কি করতে চাচ্ছি। প্যারালালিজম অফ স্পিন্ডল অ্যাক্সিস টু বেড আসে নাই তো স্যার, ছবিটা ফার্স্ট ছবিটাই তো এখনো। কি বলো, দেখো আসছে স্যার, আসছে আসছে না। সো প্যারালালিজম অফ স্পিন্ডল অ্যাক্সিস টু বেড এটা কি, এটা দেখো যে এই যে বাম দিকে স্পিন্ডলের যে অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসটা উপরে আমরা করব কি যে এটাকে প্যারালাল আছে কিনা সেটা টেস্ট করব। সেটা টেস্ট কেমনে করব, আমাদের এখানে একটা টেস্ট মিন্ডেল থাকে, যেটা আমরা ওই টেস্ট মিন্ডেল উপরে একটা ডায়াল গজ সেট করব। ডায়াল গজটা মনে করো আমি ভার্টিক্যালি প্রথমে সেট করলাম এরকম সোজা এইখানে। এবার এটাকে টাচ, যেভাবে টাচ আছে সেই টাচ রত অবস্থায় আমি এটাকে আনবো। যদি আনার সময় দেখি যে এটার কোনো ডিফ্লেকশন হচ্ছে এদিকে বা এদিকে, তাহলে কিন্তু এখানে একটা গন্ডগোল হয়েছে, অ্যালাইনমেন্ট আছে, বুঝতে পারছো। আর যদি দেখো যে তুমি এখান থেকে এখানে যে সেটআপটা করে এটা টাচ করছো, সেই টাচটা মেনটেন করে পুরোটা যখন গেছো, তখন যদি দেখো যে এটা অ্যালাইনমেন্ট ভাগে নাই, হ্যাঁ, তখন আমরা এটা বলবো যে না, ডিফ্লেকশন যদি না থাকে তাহলে ঠিক আছে, কলম আছে। সো আমরা এটা খুব ইজি একটা টেস্ট, আমি জাস্ট একটা সিম্পল টেস্ট মেন্ডেল এবং ডায়াল গজ ইউজ করে আমরা এটা করতে পারি। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি ওই যে এই ডায়াল গজ যার উপরে বসালাম সেটা আবার হরিজন্টালি ঠিক মতো যাচ্ছে কিনা, সেটা একটা প্রশ্নের বিষয়। আমি বসাইছি তো এটার উপরে, তাই না? তো সো এখানে একটা সিকোয়েন্স আছে যে কোনটার পরে কোনটা যাবে, সেটা একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটা মেনটেন করে তোমাকে টেস্টগুলো করতে হবে। দেখা গেল যে তুমি এটার উপর ভিত্তি করে টেস্ট করে ফেলছো, তুমি বললা ভেরি গুড, পরবর্তীতে দেখা গেল যে এটার মধ্যে গ্যাঞ্জাম আছে, তাহলে তো তোমার আগের টেস্টের মধ্যে রিলায়েবিলিটি হারাই ফেলছো। তো সো এখানে একটা সিকোয়েন্স অফ অপারেশন আছে,
যে কোনটার পরে কোনটা করলে তোমার ওই একটার থেকে আরেকটার ইফেক্ট গুলা চলে আসবে আর কি। জিনিসটা আমার কথা কি বুঝছো না বুঝো নাই? কথাটা মনে হয় বুঝো নাই। কি কইছে বলো, একজনে বলো কি হয়েছে বলো। আরেকবার বললে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি মনে করো এই ডায়াল গজটাকে আমি একটা কেরিজের উপর বসাইছি, ওই যে কেরিজ সামনে থাকে, যে দেখো না একটা এদিক সেদিক যায়, হাতে ঘুরায় ঘুরায় নাও না তোমরা, নাও তো। আমি এটার উপর যদি বসাইয়া ওই যে ডায়াল গজটা বসাইয়া ওই এই এই স্পিন্ডলের অ্যাক্সিসটার প্যারালালিজম আছে কিনা সেটা যদি মাপতে চাই, তাইলে তো এই সেটআপে বুঝছো তো, এটা তো বুঝছো যে এটা একদম প্রথমে আমি এই ডায়াল গজটা একটা সেট করলাম যে টাচ করছে। হ্যাঁ, এটা মনে কি এটা উপরে উঠলে একদিন ডাইনে যাবে, বামে উঠলে বামে গেলে এদিকে যাবে, এই আর কি কাটাটা, এই কাটাটা এটার একটু কম বেশি হইলেই এই সারফেসটা যখন তুমি টাচ করছো, টাচ করে যদি সোজা এদিকে যাইতে থাকো, যদি কোনো এখানে উঁচু নিচু না থাকে, মানে একই রকম অ্যালাইনমেন্ট থাকে, তাহলে এখানে কোনো ডিফ্লেকশন আসবে না, জিরোতেই থাকবে। এখন তুমি টেস্ট করছো মনে করো যে হ্যাঁ ভেরি গুড, কোনো ডিফ্লেকশন পাই নাই, হইতে পারে, ঠিক আছে। তো তার আগে তোমাকে এনশিওর করতে হবে এই মুভমেন্টটা ঠিক আছে কিনা। এই যে এটা তো একটা ক্যারি, একটা লিড স্ক্রু করে বা ফলো করে, তো সেই টেস্টটা আগে এনশিওর করে ফেলা ভালো আর কি। সিকোয়েন্সটা একটা ইফেক্ট আরেকটাতে আছে তো, এই জন্য বললাম। মানে এমন হতে পারে তুমি ফল্ট পাইছো ঠিক, ওই তুমি মনে করতেছো এটা বসে নাই, আসলে এটা ঠিকই ঠিকই হরিজন্টাল আছে, ঝামেলা হলো এখানে, হতে পারে না। জি স্যার। তো তোমাকে কোনটার পরে কোনটা করলে ওই মেজারমেন্টটা একুরেট হবে সেটার একটা একটা অর্ডার আছে আর কি, সেটা বললাম অর্ডার, অর্ডার অফ টেস্ট, সিকোয়েন্সিয়াল অর্ডার। ক্লিয়ার আছে? স্যার এখানে টেস্ট ম্যানুয়ালটা কি, মানে কি কাজ করতেছে এটা? টেস্ট ম্যান্ডেলটা বুঝো নাই? ওই যে চাকটা আছে না, টেস্ট ম্যান্ডেলটা বুঝছো কোনটা? বুঝো নাই মনে হয়। স্যার ইনস্ট্রুমেন্টটা দেখছি স্যার, কিন্তু মানে এখানে কিভাবে কোথায় কাজ করে করতেছে? সেটা। কাজটা কিছুই না, দেখো টেস্ট প্যানেলটা আগেরটা যাচ্ছে না কেন, শোনো টেস্ট প্যানেলটা এইটা দেখো ভালো করে, এটা তো আমার কি দেখতেছো, আমি যে হাত দিয়ে নাড়াচ্ছি ওইটাকে। জি স্যার। আচ্ছা, টেস্ট প্যানেলটা এটা, এটা হলো কি এই মাথাটা চাকের ভিতরে ঢুকে গেছে, বুঝছো তো? জি স্যার। এখন এটা সুন্দরভাবে ওই চাক অনুযায়ী এটা স্ট্রাকচার করা আছে, চাকের ভিতরে বসবে। এখন একটা জব যখন ধরলো, মনে করো আমরা তো বিভিন্ন সময় টার্নিং করি, সেই জবটা ধরাটার মধ্যে কোনো অ্যালাইনমেন্ট মানে অ্যাক্সিসটা কোনো মিস অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, সেই টেস্টটা এই টেস্ট প্যানেল দিয়ে করলাম। মানে এটা ওই চাকের ভিতরে দিয়ে এটা সোজা বসে কিনা, সেই এনশিওরটা এটা আর এটা দিয়ে করলাম, তাই না? এই যে এই যে টেস্ট প্যানেল এর অ্যাক্সিসটা দেখছো, এটা যখন একটা, এটা মানে কি, এটার অর্থ হলো যে তুমি জবের মধ্যে একটা সার্টেন লেন্থের যখন জব করবা টার্নিং, এইটার মধ্যে যদি কোনো অ্যালাইনমেন্ট থাকে, তো এরকম এরকম ওই যে মানে যে গাড়ির চাকা যেরকম টানাটানি করে, দেখছো না, ওই জিনিসটা হলে তো তোমার আর জবটা হবে না, বুঝছো? জি স্যার। এই জন্য এইটার অ্যালাইনমেন্টটা হয় কিনা প্রপারলি সেটা মাপার যে ঘটনাটা, অর্থাৎ অ্যাক্সিসটা বেডের সাথে প্যারালাল থাকে কিনা, কারণ তুমি তো এই যে কাটিং টুলটা এটার মধ্যে সেট করবা, সেট করে এখানে করবা, তাই না? তো এই জিনিসটা আগে টেস্ট করতেছে এখানে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? সিএনসি মেশিনে কি অপারেশন গুলো করা হয়? না, সিএনসি মেশিনে এগুলা অটো টেস্ট আছে, ওই অটোমেটিক যখন টেস্ট দেওয়া হয়, এরর থাকলে সিগন্যাল চলে আসে, সমস্যা নেই। ঠিক আছে, সিএনসি মেশিন অনেক সেন্সর আছে তো, ওই সেন্সরের মধ্যে এরকম অ্যালাইনমেন্ট মিস অ্যালাইনমেন্ট এরর সিগন্যাল চলেই আসবে, তোমার ঝামেলা নাই। আচ্ছা, তাহলে মোটামুটি এইভাবে করি। আর
আমার একটু বেরোতে হবে এখনই আবার, এর জন্য আজকে 10 মিনিট কম করাইলাম। আমরা ভালো করে প্রস্তুতি নাও, আমি হয়তোবা কালকে অ্যাসাইনমেন্টটা থ্রো করব, হ্যাঁ? আচ্ছা, তোমরা তো গুগল ক্লাসরুমের সাথে হ্যাবিচুয়েটেড না? গুগল ক্লাসরুম, স্যার আপনি সিটিং দিবেন না অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা ড্রপিং করতে চাচ্ছি, ওইখানে কন্ট্রোলটা ভালো হয় আর কি। জি স্যার আমরা হ্যাবিচুয়েটেড স্যার, সমস্যা নেই গুগল ক্লাসরুমে। তাহলে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা আমি নিব আর কি, আর ক্লাস টেস্টটা অ্যাজ ইউজুয়াল যেভাবে বলছি সেভাবে। ওকে ওকে, তাহলে স্যার ক্লাস টেস্ট কি পরশুদিন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। পরশুদিন 9টা তাহলে স্যারকে বলবা যে স্যার বলছে যে বৃহস্পতিবারটা কনসিডার করতে, স্যারের ঝামেলা আছে, 9টার সময় নেবে। ওকে, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। ও, স্যার।